সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ চ্যানেল এইচ কর্তৃক নিবেদিত আজকের অনুষ্ঠান আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের প্রবীণ কথা অনুষ্ঠানের বিষয় টেলিভিশনে প্রবীণ বিনোদন। এই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলবো। দিলীপ কুমার ঘোষ, উনি কানাডার একজন প্রখ্যাত প্রবীণ বিনোদন বিশেষজ্ঞ। উনি মূলত জেরন্টোলজি প্রবীণ বিশেষজ্ঞ, তো ওনার বিশেষ শাখা হলো প্রবীণ বিনোদন বিশেষজ্ঞ। উনি কানাডার টরন্টোতে প্রবীণ নিবাসগুলিতে কাজ করেন। অনেক পরিচিত নাম। ওনার বাড়ি ঢাকায়। উনি ঢাকায় অনেক দিন কাজ করেছেন। সর্বশেষ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করেছেন হিসেবে। তারপর উনি কানাডায় চলে যান। কানাডায় ওখানে এই বিষয়ে পড়াশোনা এবং পরবর্তী সময় প্রবীণ বিষয়ে কাজ করেন। আজকে ওনার সাথে আমরা আলোচনা বিষয় ঠিক করেছি যে টেলিভিশনে প্রবীণ বিনোদন কিভাবে সম্ভব, এ বিষয়ে উনি আমাদেরকে বলবেন। শুরুতে উনি ওনার পরিচয়টি আমাদের সামনে তুলে ধরবেন। তারপরে আমরা শুনতে চাইবো প্রবীণের বিনোদন দরকার কেন এবং কি কি পদ্ধতিতে প্রবীণকে টেলিভিশনে বিনোদন দেওয়া সম্ভব, কোন কোন বিষয়গুলিকে বিবেচনায় নেওয়া উচিত, এ বিষয়ে উনি বলবেন। আমরা অনুষ্ঠানে স্বাগত জানাই দিলীপ কুমার ঘোষ, আপনাকে আমরা স্বাগত জানাই। দাদা, আপনি অনুষ্ঠানে কথা বলুন প্লিজ। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাই আপনাকে এবং এই চ্যানেল এইচ টেলিভিশনের সাথে যারা জড়িত আছেন, সকল কুশীলব যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু টরন্টো থেকে সবাই আপনারা আমার শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি একটা পরিচয় দিয়েছি। আমার নাম হচ্ছে দিলীপ ঘোষ। আমি টরন্টোতে আছি। টরন্টোতে আসার পরেই আমি এই জেরন্টোলজি বিষয়ে, জেরন্টোলজির তো অনেক বড় একটা পার্ট, তো জেরন্টোলজির আমি রেক্রিয়েশন পার্টটাতেই মূলত আমার ফোকাস এবং ওটার উপরে আমি বেশি লেখাপড়া করেছি। ওটার উপরে আমি লেখাপড়া শেষ করার পরে এখানে আমি দুটো বড় নার্সিং হোমে আমার ছাত্রাবস্থায় আমার চাকরিটা হয়ে গিয়েছিল। তখন থেকে আমি জড়িত আছি এই কর্মকাণ্ডে। কিভাবে প্রবীণ যারা আছে, প্রবীণ তো 65 বছরের পরেই আমরা কানাডাতে আমাদেরকে বলা হচ্ছে আমরা এল্ডারলি পিপল, তাদেরকে বলবো যাদের বয়স 65 হয়ে গেছে। এর আগেও অনেকে বিভিন্ন রকম রোগাক্রান্ত হয়ে যায়, বিভিন্ন রকম নার্সিং হোমে চলে যায়, রিটায়ারমেন্ট হোমে চলে যায়, সেটা হচ্ছে পরে। এটা ইন জেনারেল হচ্ছে যে 65টায় তারা ধরা হয়। তো এরকম বিভিন্ন নার্সিং হোমে আমি লং টার্ম কেয়ার হোম, রিটায়ারমেন্ট হোম, অ্যাডাল্ট ডে প্রোগ্রাম আমি কাজ করেছি। আমার ভার্সেটাইল এক্সপেরিয়েন্স বিভিন্ন ইয়ের সাথে, ডিমেনশিয়া, অলসাইমার্স, পার্কিনসন্স, হান্টিংটন। আমি গত 8 বছর যাবত আমি এই ফিল্ডে একজন রেক্রিয়েশন থেরাপিস্ট এবং জেরন্টোলজিস্ট হিসেবে আমি কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি আরো হায়ার স্টাডিজে আছি, আমি আরো স্পেশালাইজেশন করছি। আমি স্পেশালাইজেশনে আছি ডিসেবল চিলড্রেনদের উপরে, বাচ্চাদের উপরে, যে কিভাবে ওখানে রেক্রিয়েশন একটা বড় ভূমিকা রাখতে পারে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে, সেটার উপর আমি লেখাপড়া করছি। আমার রিসার্চ এবং গবেষণা চলছে আমার পাশাপাশি। তো যেটা বলছিলাম যে আমাকে বলা হয়েছিল যে কেন দরকার এই বিনোদনটা দেখেন সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে, নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে আমরা বুঝি মেডিসিন, যত রকমের ড্রাগ যা আছে, এটা তো একটা ইম্প্যাক্ট আছেই। যারা আমাদের প্রবীণ যারা হয়ে গেছেন তারা বিভিন্ন রকম রোগ, বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক অসুস্থতা তারা ভোগেন তারা। তো এখন যেটা বলা হচ্ছে যে ড্রাগকে কিভাবে কমিয়ে এনে ড্রাগ নির্ভর না থেকে কিভাবে ড্রাগ ছাড়া তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা আমরা নিশ্চিত করতে পারি। এর জন্য ব্যাপক রকম ভাবে নর্থ আমেরিকাতে, আমি যেখানে আছি টরন্টোতে, সারা কানাডাতে একটা ব্যাপক সরকারের এখানে
প্রচুর বিনিয়োগ আছে, প্রচুর সরকার এখানে টাকা খরচ করছে কিভাবে তাদেরকে এই বিনোদনের মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থতা তাদের আমরা নিশ্চিত করতে পারি। আপনি আমেরিকাতে দেখেন, আমার পাশের দেশ আমেরিকা এবং কানাডা খুব একটা পার্থক্য নয়, তাদের কাজ, তাদের দর্শন, কাজের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে মোরলেস সেম। আমরা মেথড এবং আমরা বিভিন্ন রকম অ্যাপ্রোচ, আমরা আমাদের স্কিলস বলেন, এক্সপার্টাইজ বলেন, আমরা একই রকম ভাবে আমরা প্রয়োগ করেছি এবং মেক্সিকোতেও, নর্থ আমেরিকাতে একই রকম অ্যাপ্রোচ কাজ করছে। তো সেটার আলোকেই আমি আমার গবেষণা গত 8 বছর যাবত, এবং একটা কথা বলে রাখি যে আমি আমার এই ফিল্ডে আমি আবার শিক্ষকতার সাথেও জড়িত আছি। আমি যে বিষয়ে এখন কাজ করছি এই বিষয়ের উপরেই আমি ছাত্র পড়াই। প্রতি বছরই আমি মেন্টরিং এ থাকি, 3টা-4টা করে ছাত্র আমি পড়াচ্ছি, এদেরকে হাতে কলমে কাজ শেখাচ্ছি যে কিভাবে তারা র্যাক থেরাপিস্ট হতে পারবে এবং প্রবীণদের সাথে কাজ করতে পারবে। তো শারীরিক মানসিক সুস্থতাটা হচ্ছে যে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। একটা মানুষের, ধরেন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে আবার রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই যে একটা ব্যাপক সময় ও কি করবে? ও তো ধরেন যে অবসরে উনি চলে গেছেন, হ্যাঁ, অবসরে চলে গেছেন। আমি বাংলাদেশের পার্সপেক্টিভের কথাই বলি, আমি নর্থ আমেরিকার পার্সপেক্টিভ বাদই দিলাম। আমাদের বাংলাদেশে তো আমরা তো এই নর্থ আমেরিকার মতো ওখানে লং টার্ম কেয়ার হোমও নাই, ওরকম নার্সিং হোমও নাই, রিটায়ারমেন্ট হোমও নাই, অ্যাডাল্ট প্রোগ্রামও নাই, সিনিয়র ক্লাবও নাই। আমার চোখে খুব কম পড়েছে। এখন শুনেছি যে কিছু কিছু হচ্ছে, আমার দেখার সৌভাগ্য হয়নি। তো এবার হয়তো বা গেলে আমি দেখবো তারা আসলে কি হচ্ছে ওখানে আসলে। তো সেটা বলছিলাম যে ওখানে আরো বেশি দরকার। আমরা তো ধরেন যে কর্মব্যস্ত জীবনে আমরা তো সবাই ব্যস্ত, ছেলে মেয়ে সবাই স্কুলে যাচ্ছে। তো ওই যে প্রবীণ যে উনি যে ব্যক্তি যিনি আছেন, তিনি উনার কিন্তু একটা অফুরন্ত সময়, উনার তো এখন অফিসও নাই, উনার বিভিন্ন রকম কর্মকাণ্ড থেকে তো এখন উনি গুটিয়ে ফেলেছেন উনার শারীরিক অক্ষমতা এবং মানসিক অক্ষমতার জন্য। তো এই যে একটা ব্যাপক সময়, এই ব্যাপক সময়টাই হচ্ছে আমাদের নর্থ আমেরিকাতে বলা হচ্ছে যে কিভাবে আমরা তাদেরকে সুন্দর জীবন যাপন করতে আমরা সহযোগিতা করতে পারি। এখানেই হচ্ছে বিনোদনটা। আপনি যদি তার অবসর সময়ে উনি যেটা পছন্দ করেন, উনার যেটা ভালো লাগে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি, আমি ভালো থাকতে চাই, আমি এটা করতে চাই, আমার পছন্দ এটা। প্রত্যেকটা মানুষেরই যার যার ব্যক্তিগত পছন্দ আছে। তো বয়স বাড়ার সাথে সাথে যে এটা অবলুপ্ত হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই। এটা উনি যতদিন জীবিত থাকবেন ততদিন উনার এই অধিকারটুকু থাকবে। এবং আমাদের একটা নর্থ আমেরিকাতে বিল অফ রাইটস বলে, প্রত্যেকটা প্রবীণের 40টা তার অধিকার আছে এখানে, 40টা অধিকার। একটা এক্সাম্পল, 3টা-4টা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনারা। প্রথমটা হচ্ছে যে তার যেটা ভালো, সে যেটা চায় তাকে সেটা করতে দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে সরকার এই কাঠামোকে, স্বাস্থ্যসেবা যেটা আমরা কাজ করি। সেকেন্ড হচ্ছে যে উনার যেটা ধরেন যে উনার যেমন খাবার দাবার, উনি যে খাবারটা খেতে চান, অবশ্যই এখানে একটু রেস্ট্রিকশন থাকে, ডায়েটিশিয়ান আমাদের এখানে ফিজিশিয়ান থাকে, সেটার আলোকে সেটা করা হয়। এটাও উনাকে সম্মত করতে হবে যে আপনার কোনটা বাধা নিষেধ আছে, কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না। তারপর আসেন যে উনার হচ্ছে যে উনার জানার অধিকার আছে, উনি জানতে চায়, উনার স্বাস্থ্য সম্পর্কিত, উনার সম্পর্কিত যে কোনো বিষয় গোপন রাখা যাবে না, উনাকে এটা বলতে হবে। থার্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনার রোগ শোক যা আছে কোনো কিছু এটা আপনি বাইরের কোনো লোকের সাথে শেয়ার করতে পারবেন না, এটা ওনার ব্যক্তিগত, এটাকে আমরা প্রাইভেসি বলি। এটাকে আপনি কাউকে জানাতে পারবেন, উনার অনুমতি ব্যতিরেকে কারো জানার কোনো অধিকার নেই। উনি যদি বলেন তখন আপনি করতে পারবেন, এই কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা হয়। এবং ফোর্থ যেটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা, এটা হচ্ছে তার বিনোদন। তার অধিকার আছে বিনোদিত হওয়ার, তার অধিকার আছে উনি যেটা করতে চান, উনার যেটাকে করতে উনি ভালো ফিল করবেন, উনাকে এটা করতে দিতে হবে। উনি স্বাধীন চেতা, উনাকে উনার পথ রুদ্ধ করা যাবে না, উনাকে টুটি চেপে উনার বাক রুদ্ধ করা যাবে না। উনার অধিকার আছে এবং এভাবে উনি জীবনযাপন করবেন যতদিন উনি জীবিত থাকবে। এটা হচ্ছে কানাডার পার্সপেক্টিভে কথাটা বললাম, তার বিল অফ রাইটস এর মধ্যে পড়বে। তো সেটার আলোকে যদি আপনি করেন, সেটা হচ্ছে যে একটা মানুষকে 3 বেলা খাবার, সকালে তাকে খাবারটা দিচ্ছেন, দুপুরে খাবারটা খাচ্ছে, আবার রাতে ডিনারটা খাচ্ছে। তাহলে এই যে সকালে নাস্তা থেকে আবার দুপুরে এই যে খেতে যাওয়ার আগ পর্যন্ত সময়টা কি করবেন? ও কি চুপচাপ ঘরে বসে বসে শুধুই কি স্বপ্ন দেখবে, কি করবে? নো, এই যে এই সময়টাকে আমরা বলি যে কোয়ালিটেটিভ টাইম, যে কোয়ালিটিফুল টাইম, একটা মিনিংফুল প্রোগ্রাম বা কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাদেরকে ব্যস্ত রাখি আমরা।
এবং এই ব্যস্ততার ক্ষেত্রে বাংলাদেশে এই যে টেলিভিশনের যে কথাটা বললেন, এখানে একটা ব্যাপক ভূমিকা পালন করতে পারে টেলিভিশন, একটা বড় রকমের গণমাধ্যম। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র ছিলাম। আমি ম্যাস মিডিয়া, এই মিডিয়ার উপর লেখাপড়া করেছি। এটা আমার জন্য আরো ভালো হয়েছে যে খুবই এখানে একটা ব্যাপক ভূমিকা আছে টেলিভিশনের, এবং এটা ভিজুয়াল মিডিয়া এটা মিডিয়াম, এবং এটাই গণমাধ্যম যেটাকে দেখতে পাওয়া যায়, শোনা যায়, এবং এই জায়গায় একটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এবার একটুখানি বলে দিই যে মানসিক সুস্থতা কিভাবে নিশ্চিত করবেন। বিনোদনটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার মধ্যে আপনার মনস্তাত্ত্বিক যে ক্ষুধা, যে চাহিদা, যেটা আমরা কেবল মনন যেটা আমরা বলি, ওটার সাথে আমাদের শারীরিক সমস্ত কিছুটাই আপনার জড়িত। একটা মানুষ যদি মনস্তাত্ত্বিকভাবে সুখী না হয়, ও যদি সবসময় সারাক্ষণ শুধু কান্নাকাটি, চেঁচামেচি, অভাব, অভিযোগ, হায় হায়, কোনো কিছু হাহাকার যদি করে, তাহলে আপনি যত তাকে ড্রাগ দেন, যত শক্তিশালী ওষুধ দেন, যত ডায়াগনোসিস করেন না কেন, কোনো কাজে আসবে না। কারণ এটা একটা ব্যাপক রকমের প্রভাব পড়ে তার শারীরিক সুস্থতার ক্ষেত্রে। এজন্য আমরা প্রথমেই নর্থ আমেরিকাতে বলা হচ্ছে তার মানসিক সুস্থতা, তার মনস্তাত্ত্বিক যে সুস্থতা যেটা আমরা বলি, ওটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। এজন্য আমরা বিভিন্ন রকম থেরাপি অ্যাপ্লাই করি। এজন্য একটা জিনিস, যদি আমি একটা প্রোগ্রামে বলেছি যে 5টা এরিয়াটাকে আমরা ডিফাইন করে ফেলি, তার ইন্টেলেকচুয়াল নিডস, তার ইমোশনাল নিডস, তার সোশ্যাল নিডস, তার ফিজিক্যাল নিডস এবং স্পিরিচুয়াল নিডস। এই 5টা জায়গাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, প্রত্যেকের জায়গা যে একই রকম ভাবে প্রযোজ্য হবে এমন কোনো কথা নয়। এক একজনের 2টা-3টা ডোমেইন কাজ করতে পারবে, বাট প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য হবে, কারণ প্রত্যেক মানুষের কিছু না কিছু চাহিদা আছে। এটা আমি বিশ্বাস করি, কারণ আমার গত 8 বছরে আমি এত প্রবীণ বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন দেশের মানুষের সাথে আমি কাজ করেছি এবং করে যাচ্ছি। আমার ভার্সেটাইল এক্সপেরিয়েন্স যেটা বলে যে প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে, ও কিছু বলতে চায়, ওর কিছু চাহিদা আছে। তো ওই জায়গাটাতেই আমরা, যেমন যদি আপনি তার মানসিক সুস্থতার কথা না ভাবেন, একটা মানুষকে যদি এভাবে ফেলে দেন, তাহলে হবে কি ডিপ্রেশনটা খুব তাড়াতাড়ি তাকে ধরবে, এবং এটা একটা কমন। এবং আমি আমার গত 8 বছরের প্র্যাকটিসে আমি দেখেছি ডিপ্রেশনটা কমন এবং ডিপ্রেশন, ডিলেরিয়াম এবং আমরা যেটা বলি প্যারানয়িয়া, যেটা এই 3টা জিনিস হচ্ছে আমাদের প্রবীণদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এবং যারা আলজাইমার্সে যারা ভুগছেন, যারা পার্কিনসন্সে যারা ভুগছেন, যারা হান্টিংটনে যারা ভুগছেন, তাদের ভিতর তো আরো বেশি পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে 65 বছর রিটায়ারমেন্টের মানুষ মোটামুটি চলে যায়, তাদের মধ্যে এইগুলাই লোক পাওয়া যায়। তো এই জায়গাটা যদি আপনি তাকে, ওই জায়গাটায় তার ভালো লাগার জিনিসটা তাকে যদি আপনি দিতে পারেন, তাকে যদি সম্পৃক্ত করে ওই কাজে তাকে যদি আপনি নিয়োজিত করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার সময়টা সুন্দরভাবে সে অতিবাহিত করতে পারবে। সে আপনার সামনে কান্নাকাটিও করবে না, আপনার সামনে সে ওই রকম হাহাকারও করবে না, আপনার সামনে হতাশা ব্যক্ত কোনো কথাও বলবে না, এবং দেখবেন যে ও একটা ফুরফুরে, একটা স্বতঃস্ফূর্ত ভাবে তার প্রাণবন্ত জীবনযাপন করছে, যেটা আমি দেখেছি প্রতিদিনের আমার প্র্যাকটিসে। এবং এই জায়গাটাই আমরা মনস্তাত্ত্বিক বিষয়টা কাজ করছে, আমরা ওই জায়গাটা আমরা বলি যে টু প্রমোট দেয়ার মেন্টাল হেলথ, ওই জায়গাটাই আমাদের প্রমোশন দরকার, যেটা টেলিভিশন করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। যদিও আমাদের ওখানে যেহেতু এখনো ওই রকম অবকাঠামো গড়ে উঠে নেই, সেই ক্ষেত্রে টেলিভিশন এই জায়গাটা একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। এবং এখানে কি রকমের প্রোগ্রাম হওয়া উচিত, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, আমি কি বলতে পারি এটা হাসান ভাই এখন কি ধরনের প্রোগ্রাম হতে পারে? তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, আমি কতগুলো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে সবারই মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টা, প্রোগ্রামের বাইরে, প্রোগ্রাম কন্টেন্ট সেট করার আগে যে বিষয়গুলো আমাদেরকে সাধারণভাবে মাথায় রাখতে হবে, যে তারা কিন্তু একটা বিশেষ শ্রেণী, কিন্তু তারা কিন্তু ওই তরুণ না, তারা কিন্তু কিশোর না, তারা কিন্তু একটা সংবেদনশীল, খুবই স্পর্শকাতর তারা জায়গা আছে। কি কি বিষয়গুলো আমরা মাথায়, আমরা কনটেক্সটে নর্থ আমেরিকাতে, আমি কানাডাতে আমরা নেই, আমরা আমাদের বিবেচনা আনি প্রথমে কাজ করার আগে। তার বয়সটা আমরা আগে বিবেচনা রাখি, তার বয়স কত, তারপরে তার শারীরিক সক্ষমতা, যেটা আমরা বলি যে ফিজিক্যাল ফাংশনাবিলিটি, তারপরে আমরা দেখি তার মানসিক সক্ষমতা, তার মেন্টাল ফাংশনাবিলিটি, মানে যেটাকে আমরা বলি কগনিটিভ ফাংশনাবিলিটি, মানে ব্রেইন ফাংশনাবিলিটি। তারপরে আমরা দেখি যে তার চাহিদা, সে কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না। এই 4টা বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু করার আগে তাদেরকে নিয়ে, এবং এটা আমাদেরকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে যে তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের নিরাপত্তাহীনতায় ভোগে। প্রথম যে নিরাপত্তাহীনতায় ভোগে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে আর্থিক নিরাপত্তা।
কারণ মানুষ যখন রিটায়ারমেন্টে চলে যায় একটা একটা স্বাভাবিক জীবন যাপন করছে 20 থেকে 30 বছর 40 বছর একটা স্বাভাবিক জীবন যাপন করছে হঠাৎ করে একটা তার ছন্দপতন হয়ে যাচ্ছে, তার রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, তার আয় কমে যাচ্ছে। একটা যে কোনো ভাবে ছেলে হোক মেয়ে হোক যে হোক, কিন্তু একটা মানুষ তো ওই মানুষটাকে যদি চিন্তা করেন, একটা মানুষ আগে এরকম ছিল, হঠাৎ করে এই পর্যায়ে চলে গেছে, একটা তো সহজাত প্রবৃত্তি মানুষের ভেতরে এরকম নিরাপত্তাহীনতায় ভোগা, আর্থিক নিরাপত্তাহীনতায়। বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নর্থ আমেরিকাতে, কানাডাতে, আমাদের নর্থ আমেরিকাতে সরকারের যে সাপোর্ট আছে, এজন্য এখানকার বৃদ্ধরা তেমন ভাবে এই ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা ওরা ফেস করে না, কারণ এখানে পুরো সরকার তাদেরকে পুরো মনে হচ্ছে তাদেরকে আঁকড়ে ধরে আছে, সব রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আর্থিক নিরাপত্তাহীনতা। এবার আপনি আসে তার সামাজিক নিরাপত্তা। আমাদের দেশে এই সমস্ত উন্নত বিশ্বে যেভাবে সিনিয়র সিটিজেনকে সম্মান দেয়া হয়, যেভাবে তাদেরকে আর্থিকভাবে সামাজিকভাবে যেভাবে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হয়, আমি নিশ্চিত যে বাংলাদেশে ওই রকম ভাবে কিন্তু এখন ওই সচেতনতা, ওই রকম কাঠামো, ওই রকম সরকারের কোন রকম কর্মকৌশল বা আমার জানা নেই, ওরকম হয়নি। এটা একটা বিরাট, পরিবার থেকে শুরু করে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় রকমের নিরাপত্তাহীনতার জায়গা। আর্থিক নিরাপত্তাহীনতা, সামাজিক নিরাপত্তাহীনতা, আরেকটা আছে যে শারীরিক এবং মানসিক নিরাপত্তাহীনতা। শারীরিক বলতে এটা যে বিভিন্ন রকমের তাদের শারীরিক অসুস্থতা, তারা বিভিন্ন রকম অসুখে ভুগছেন, কিন্তু রাষ্ট্র কাঠামো এমন কোনো জায়গায় এমন কোনো ব্যবস্থা করেনি যে মানুষটা নিজে নিজে গিয়ে এই সেবাটা পাবে। রাষ্ট্র নিশ্চিত করবে এই জায়গাটা, যে আপনার কোনো সমস্যা নেই, শুধু এই জায়গাটা ফোন করেন, চলে আসেন, আপনার এই আছে, এই সব রাষ্ট্র দায়িত্ব নেবে। তো এই জায়গাটা একটা বড় রকমের একটা নিরাপত্তাহীনতা আছে। মানসিক নিরাপত্তাহীনতা হচ্ছে যে মানুষ, আমরা তো প্রবীণদের সম্পর্কে আমাদের যে জ্ঞান, যে আমাদের যে সচেতনতা, এটার আমাদের তো অনেক অভাব আছে। এই জায়গাটাতে আমাদের সক্ষমতা আরো বাড়াতে হবে, আমাদের জ্ঞানটাকে আরো বিকাশ ঘটাতে হবে, তাদের সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে কিন্তু আমরা তাদের মানসিক নিরাপত্তাহীনতা নিশ্চিত করতে পারবো। তারা মানসিকভাবে কখন নিরাপত্তাহীনতা ভোগে? যখন তারা প্রবীণ হিসেবে সেই যথাযথ সম্মানটা যখন পায় না, তাদের যখন স্বীকৃতি যখন পায় না, তারা যখন বিভিন্ন রকম আক্ষেপে ভোগে যে একটা মানুষ 30 থেকে 40 বছর এই দেশে কাজ করলো, জাতীয় অর্থনীতিতে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সর্বক্ষেত্রে যে মানুষটা অবদান রাখলো 40 থেকে 50 বছর, যখন ওই মানুষটার ওই পর্যায়ে আসলো, তখন স্বাভাবিকভাবে যে কোনো মানুষের ভেতরে এই বিষাদময়তা আসতে পারে। আমি কি পেলাম? আমাকে তাহলে কে কি হচ্ছে? আমি কি প্রাণ পাচ্ছি? আমার নিরাপত্তা কোথায়? এটা একটা বড় রকমের ভাবনার বিষয়। এই এশিয়ার মতো জায়গা দেশগুলোতে, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, আমার জানা মতে এগুলাতে কিন্তু এগুলা ঘটছে এগুলা। কিন্তু নর্থ আমেরিকাতে যদি আসেন, আমি কানাডার কথা বলতে পারি, এটা আমরা প্রবীণরা খুবই সোশ্যালি সিকিউর, তাদেরকে এটা কিন্তু ভাবনার তাদের খুব কম জায়গা আছে, কারণ এখানে শেল্টার সেন্টার আছে, এখানে শেল্টার সেন্টার, আর কিছু না হোক তার একটা শেল্টার সেন্টার আছে, যেটা গভর্নমেন্ট তাকে পুরো তাকে চিকিৎসার সুবিধা দিই, তার যাতায়াত সুবিধা দিই, তার খাদ্য, তার নিবাস, সমস্ত দায়িত্ব গভর্নমেন্ট এখানে বহন করছে। তো এই জায়গা থেকেই আমি বলবো যে এই জায়গাগুলো আমাদের মাথায় রেখে যেটা করতে হবে, যেরকম প্রোগ্রাম করা উচিত, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কিত, আমি বলবো যে প্রবীণ স্বাস্থ্য সম্পর্কিত পজিটিভ নিউজ, পজিটিভ সংবাদ, যেটা দেখলে উনি স্টিমুলেটেড হবেন, মানে উদ্দীপক, উনার ভেতরে মনে হবে যে না, আই ওয়ান্ট টু লিভ মোর, আমি আরো বাঁচতে চাই, না জীবনটা সুন্দর, না আমি আমার সম্মান পাচ্ছি, আমি আমার মতো করে বাঁচতে চাই, আমার মতো করে আগের মতো বাঁচতে চাই। ওই রকম স্বাস্থ্য সম্পর্কিত, প্রবীণ স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান এখানে করা যেতে পারে। আমি বলবো যে এটা করলে তাদের ইনভলভমেন্ট আরো বাড়বে, তারা অনেক রকমের তথ্য পাবে, এবং তাদের মধ্যে যে ছোটখাটো জিজ্ঞাসা আছে স্বাস্থ্য সম্পর্কিত, সেখান থেকেও তারা, আমার মনে হয় যে একটা বড় রকমের সমাধান তারা পেয়ে যাবে যদি তাদেরকে ইনভলভ করা যায়। এবার আসেন যে সামাজিক সুবিধাদি, সুযোগ সুবিধাদি বিষয়ক, প্রবীণ সামাজিক সুবিধাদি বিষয়ক যত রকমের অনুষ্ঠান আছে, আমি বলবো রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সরকারি বেসরকারি পর্যায়ে কি কি সুযোগ সুবিধাগুলো আছে, বা কি কি প্রবীণ সামাজিক অবকাঠামো কিভাবে আরো উন্নয়ন করা যায়, কিভাবে প্রবীণ বান্ধব সামাজিক অবকাঠামো সুযোগ সুবিধা তৈরি করা যায়, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা, বিভিন্ন রকম মত বিনিময়, প্রবীণকে রাখতে হবে এখানে, কিন্তু অন্য কোনো না, প্রবীণকে রেখে তার কথা শুনতে হবে, তার ভাবনাটাকে শুনতে হবে, শুনে আমাদেরকে পলিসি ফ্রেম, স্ট্র্যাটেজি যেটাই বলেন এটা করতে হবে। এটা হতে হবে পার্টিসিপেটরি মেথড।
নট টপ ডাউন অ্যাপ্রোচ, যে উপর থেকে চাপিয়ে দিলেন তা না, এটা হবে বটম আপ। যার জন্য করছেন তাকে গুরুত্ব দিতে হবে, তার ওখানে ইনভলভমেন্ট থাকতে হবে। এবার আপনি আসেন মানসিক উন্নয়নের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান। এই বিনোদনের ক্ষেত্রে আমি যেটা বলবো, এর আগে একটু বলিনি যে কোন কোন অনুষ্ঠানগুলো করা যাবে না। তারা শারীরিক সক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে, নেতিবাচক কোন রকমের প্রবীণ স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রোগ্রাম করা যাবে না, যেটা আমরা এখানে ফলো করি না, এখানে কোনোভাবে করা যাবে না। এবার আসেন যে প্রবীণ মানসিক স্বাস্থ্যর অবনতি ঘটে এমন কোনো নিউজ, এমন কোনো অনুষ্ঠান, কোনো তথ্য তাদেরকে দেখানো, তাদেরকে করা যাবে না। কারণ এইগুলো, এই তথ্য, ডাটা, এই সমস্ত কিছু তাদের মনের উপরে বিরাট একটা নেতিবাচক প্রভাব পড়ে, যেটা করে তার কিন্তু শারীরিক সুস্থতা ব্যাহত হতে পারে। কারণ একটার সাথে একটা কিন্তু সম্পৃক্ত। আপনি মানসিক সুস্থতা নিশ্চিত না করতে পারলে শারীরিক সুস্থতা কখন নিশ্চিত করতে পারবেন না। এবার আপনি আসেন যত রকমের দুর্ঘটনা, তারপরে হচ্ছে যে ধর্ষণ, তারপরে হচ্ছে যে চুরি চামারি, প্রবীণের উপরে অত্যাচার, এগুলো যা আছে এগুলো দেখানো যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এটা করা যাবে না। আরেকটা হচ্ছে যে এবার আপনি আসেন আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল, তার এই যে প্রবীণেরও কিন্তু একটা ভাবনার একটা জায়গা আছে। উনি বয়স উনার হয়েছে বলে যে উনি চিন্তা ভাবনা করতে পারেন না, উনার যে সক্ষমতা নেই, যেটা আমরা বলি যে বুদ্ধিবৃত্তিক চর্চা, যেটা আমরা কগনিটিভিটি যেটা বলি, সেটার উপরে ইন্টেলেকচুয়াল ডোমেইনটাকে কাজে লাগাতে হবে। যে ওই ইন্টেলেকচুয়ালিটিটাকে বেস করে কতগুলো প্রোগ্রাম হতে পারে। আমি কিছু ওয়ার্কআউট করেছি হাসান ভাইয়ের কথা মতো, কি ধরনের প্রোগ্রামটা হতে পারে। একটা হতে পারে যে প্রবীণ মত বিনিময়, সমসাময়িক বিষয় নিয়ে প্রবীণ মত বিনিময়মূলক অনুষ্ঠান হতে পারে ইন্টেলেকচুয়াল ডোমেইনের উপরে, ঠিক আছে। আরেকটা হতে পারে প্রবীণ ভাবনা হতে পারে, একটা হতে পারে যে প্রবীণ স্মৃতিচারণ হতে পারে, যেটা আমরা বলি যে রেমিনিসেন্স, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে নবীন প্রবীণ আলাপন, নবীন এবং প্রবীণের মধ্যে একটা মেল বন্ধন রচনা করতে হবে, যেটা আমরা কানাডাতে এই প্রোগ্রামটা আমি করি, এটাকে আমরা বলি যে ইন্টারজেনারেশনাল প্রোগ্রাম। এই ইন্টারজেনারেশনাল প্রোগ্রামের মাধ্যমে আমরা নবীন প্রবীণের মধ্যে একটা সম্মিলন ঘটাই। এত চমৎকার আমি ফিডব্যাক পেয়েছি এই প্রোগ্রামে, আপনাকে আমি কি বলবো। এত চমৎকার ডিসকাশন, এত চমৎকার সম্পর্ক, এত চমৎকার মিলন আমি খুব কমই দেখেছি এই প্রোগ্রামটার মাধ্যমে। আমি যেভাবে আমি দেখি নবীন প্রবীণ মিশে যায়। এবং আপনি তো জানেন যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, এমনিতেই মানুষ কিন্তু ছোট বাচ্চা বা নবীন কৈশোর, ওদের উপরে কিন্তু খুব ওদেরকে পছন্দ করে। এবং এই জায়গাটা আমরা একটা ভালো রকমের ভাবের আদান প্রদান, আমরা আলাপ আলোচনার মাধ্যমে দুজনকেই আমরা কিন্তু ভালো একটা জায়গায় আমরা নিয়ে আসতে পারি। এই যে গ্যাপটা বাংলাদেশে আছে, বাংলাদেশে আমি প্রায় দেখি যে এই গ্যাপটা আছে কিন্তু বাংলাদেশ পরিবার থেকে শুরু করে, এটাকে কিন্তু আমরা কমিয়ে আনতে পারি যদি আমরা টেলিভিশনে এই নবীন প্রবীণ আলাপন বিষয় বা হোয়াট এভার যাই করেন, এটাকে মাথায় রেখে প্রোগ্রাম কন্টেন্টটাকে যদি আমরা তৈরি করতে পারি এবং প্রচার করতে পারি, এটা একটা বিরাট রকমের প্রভাব আমাদের প্রবীণদের উপর পড়বে এবং তারা আরো ওন করতে অভ্যস্ত হবে যে না, আমি আমার যে দাদা, আমার নাতি নাতনি যারা আছে, না এরাও তো আমার আপন, এরাও তো আছে আমার কাছাকাছি, সবাই আমি আছে, আমি একা নই, সবাইকে নিয়ে আমি আছি। এই যে ভাবনাটাকে আমরা উদ্রেক করতে পারি। আরেকটা হতে পারে যে প্রবীণ দেশ সেবায় প্রবীণ। আপনি এবার প্যাট্রিয়টিজমের কথায় আসেন যে আমাদের দেশমাতৃকার সেবায়, এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রবীণের ভূমিকা আছে। প্রবীণ তার দেশ সেবার কথা বলতে চায়, তাকে দেশ সেবায় আরো তাকে উদ্বুদ্ধ করেন, তাকে জাগ্রত করেন। প্রবীণের কাছ থেকে দেশ সেবার বিভিন্ন রকমের তথ্য আমরা আদান প্রদান করতে পারি নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য, প্রকৃত ইতিহাস জানার জন্য। এইরকমও অনুষ্ঠান হতে পারে। এবার আসতে পারেন যে প্রবীণদেরকে নিয়ে প্রবীণ জিজ্ঞাসা হতে পারে একটা অনুষ্ঠান, এটাকে বলে অর্থনীতি, সমাজ, রাজনীতি, সংস্কৃতি বিষয়ক এটা হতে পারে। তাদের বিভিন্ন রকমের জিজ্ঞাসা থাকতে পারে। আপনি একজন প্যানেল এক্সপার্টকে আনেন, প্রবীণ জিজ্ঞেস করবে, তার জানার অধিকার আছে। যেমন আপনাদের কানাডাতে আমাদের এখানে অনেক প্রবীণরা বিভিন্ন অনুষ্ঠান প্রচার হয়, তারা জানতে চায়, কারেন্ট ইস্যুগুলো জানতে চায়। বিভিন্ন রকম পলিটিক্যাল লিডার থাকে ওখানে, ফিজিশিয়ান থাকে ওখানে, সোশ্যাল ওয়ার্কার, তারা তখন উত্তর দেয়, তখন তারাও তাদের সাথে ইন্টারাক্ট করে তাদেরকে আরো তথ্য আদান প্রদান করে তাদেরকে সমৃদ্ধ করে। এরকম অনুষ্ঠান হতে পারে। এরপর আপনি আসেন আরেকটা অনুষ্ঠান হতে পারে যে চিত্রকর্মে প্রবীণ চিত্রকর্ম। আপনি আমাদের এখানে দেশে আমরা বলি যে আর্টস অ্যান্ড ক্রাফটস,
আর্টস এন্ড ক্রাফটস বা ক্রিয়েটিভ কর্নার আমরা বলি, আমরা কি করি প্রবীণদেরকে আমরা বিভিন্ন রকম চিত্রকর্মে ইনভলভ করি। কেউ হয়তো বা ড্রয়িং করতে পছন্দ করে, কেউ হয়তো পেইন্টিং করতে পছন্দ করে, এগুলো সবই কিন্তু তার লং টার্ম মেমোরি থেকে আসা, এবং এখানে তার বুদ্ধিবৃত্তিক চর্চাটা হয়, ইন্টেলেকচুয়ালিটি এখানে কাজ করে, সে তার ভাবনা থেকে অনেক কিছু ড্র করে, চলে যায় 40 বছর আগেকার জীবনে, ওখান থেকে ড্র করে, এটা হতে পারে। আরেকটা ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম হতে পারে ভ্রমণে প্রবীণ, প্রবীণ ভ্রমণ। এই যে ভ্রমণটা কিন্তু ট্রাভেলিংটা একটা বড় পার্ট, এই ট্রাভেলিং এর মাধ্যমে কিন্তু একজন প্রবীণ তার চিত্ত বিনোদন, তার বিনোদিত হতে পারেন, অনেক অজানা তথ্য জানতে পারেন, অথবা উনি যেটা জানেন ওটা উনি আরেকজনকে জানাতে পারবেন। এটা করে কিন্তু তাদের ভেতরে তার যে বুদ্ধিবৃত্তিক চর্চা, তার ব্রেইনটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এই যে প্রোগ্রামগুলো বললাম সবই কিন্তু তার ইন্টেলেকচুয়াল ডোমেইন, তার কগনিটিভ পাওয়ারটাকে ইনহ্যান্স করার জন্য কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা করতে পারি এই টেলিভিশনের মাধ্যমে। এবার আপনি আসেন, আমরা আরেকটা করতে পারি যেটা হচ্ছে যে সোশ্যাল ডোমেইন, ইমোশনাল ডোমেইন, যেটা আমরা বলি আমাদের আবেগ অনুভূতির জায়গায়। উনি প্রবীণ হয়েছেন, ওনার আবেগ অনুভূতি আছে, এই আবেগ অনুভূতিকে নির্ভর করে আমরা কতগুলো প্রোগ্রাম করতে পারি। যেমন একটা এক্সাম্পল আমি দিই, কয়েকটা এক্সাম্পল। 30 থেকে 40 বছরের পুরনো দেশাত্মবোধক গান নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি প্রবীণদের জন্য। 40 বছরের পুরনো দেশাত্মবোধক গান, বাংলাদেশের স্বাধীনতার সময়, আরো আগে থেকে অনেক রকমের কিন্তু আমাদেরকে উদ্দীপনাকারী অনেক কিন্তু সঙ্গীত আছে, যেটা মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহায্য করেছে, উদ্বুদ্ধ করেছে। ওই ধরনের গানগুলো নিয়ে আমরা একটা প্রোগ্রাম সাজাতে পারি প্রবীণদের জন্য। কারণ হচ্ছে যে লং টার্ম মেমোরি কিন্তু এখানে প্রবীণদের ভীষণভাবে কাজ করে, শর্ট টার্ম মেমোরির চেয়ে লং টার্ম মেমোরিটা ভীষণভাবে কাজ করে, এটা দিয়ে আমরা তাদেরকে বিনোদিত করতে পারি। এবার আপনি আসেন যে 30 থেকে 40 বছরের পুরনো লোকসঙ্গীত, লোকসঙ্গীত কিন্তু একটা বিরাট একটা পার্ট কিন্তু বিনোদনের জায়গায়, আমি বলবো ইমোশনাল ডোমেইনের জন্য। এখানে কিন্তু আমরা জারি সারি গান, বাউল, লালন গীতি, হাসন রাজা, বিভিন্ন রকমের পুরনো গান, এখনো যে গানগুলো পুরো হয়ে আছে, প্রচলিত হয়ে আছে, এই গানগুলো নিয়ে আমরা প্রবীণদেরকে সম্পৃক্ত করে অনুষ্ঠান করতে পারি। এটা তাদেরকে বিনোদন, তাদের মনস্তাত্ত্বিক উন্নয়নটা তাদের ঘটাবে। আরো আমরা করতে পারি যে বিভিন্ন রকমের যন্ত্র সঙ্গীত যেটা আছে, যেটা আমাদের 40 থেকে 50 বছর আগে থেকে এখনো এগুলো বোধহয় কিছু কিছু যন্ত্র সঙ্গীত চলছে, সেটা হচ্ছে যেমন ঢাক, ঢোল, দোতারা, একতারা, বেহালা ইত্যাদি। এগুলো কিন্তু আমরা এই যন্ত্র সঙ্গীতগুলো বাজিয়ে এদের যে টিউন আছে, এই টিউনগুলো কিন্তু তাদের মনের মধ্যে রেখাপাত করতে পারে, তাদেরকে আরো ইনভলভ করতে পারে, তাদেরকে আরো বাঁচতে সাহায্য করতে পারে, তাদেরকে আরো বিনোদিত করতে পারে। এটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি। আরেকটা আমরা অনুষ্ঠান করতে পারি আমার প্রিয় গান, আমার প্রিয় গান। প্রবীণ বলবে আমারও কিছু ইয়া আছে, আমার প্রিয় গান, আমার প্রিয় খাবার বিষয়ক হতে পারে, যেটা আমরা কুকিং বলি, বেকিং বলি প্রবীণদের নিয়ে, এটা হতে পারে। আমার প্রিয় পোশাক, হ্যাঁ, আমার পোশাক পরিচ্ছদ এটার বিষয় হতে পারে। এগুলো আমরা ইমোশনাল পার্টের মধ্যে রেখে দেই, যে স্মৃতিচারণমূলক, তার অনুভূতি, আবেগের জায়গা, ওই আবেগের অনুভূতিটাকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি, যেটার মধ্যে আমরা তাদেরকে একদম ঘনিষ্ঠভাবে আমরা সম্পৃক্ত করতে পারি, যেটা ওনাদের ভালো লাগবে এবং ওনাদেরকে ইনভলভ করা যাবে, ওনাদের যে বিহেভিয়ার গুলোকে ম্যানেজ করা যাবে, ওনাদেরকে ব্যস্ত রাখা যাবে। এবং এবার আপনি আসেন আমাদের ফিজিক্যাল ডোমেইন, এবার তাদের শারীরিক দিকে আসেন, এবার ওটাতে আমি ফোকাস করি। কি ধরনের তাদের শরীরটাকে নিয়ে শারীরিক সুস্থতার জন্য প্রোগ্রাম হতে পারে? একটা প্রোগ্রাম হতে পারে যে মানসিক এবং শারীরিক সুস্থতা, এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, তার মানসিক এবং শারীরিক সুস্থতার সম্পর্কিত যে কোনো ধরনের প্রোগ্রাম, আই মিন ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কিন্তু লাইট হতে হবে। এখানে কিন্তু ফ্রেইলটি আছে, কিন্তু বুঝতে হবে যে তার কিন্তু যে শারীরিক যে অক্ষমতা আছে, এগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে যে কি ধরনের ব্যায়াম করলে উনি হাতে বেশি আঘাত পাবেন না, কি ধরনের ব্যায়ামটা করলে ওনার মাথায় আঘাত পাওয়া যাবে না, ওনার পায়ে আঘাত পাওয়া যাবে না, কিভাবে তার যে শারীরিক সক্ষমতা আছে ওটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, ওই ধরনের আপনি ব্যায়াম করা যেতে পারে। যোগ ব্যায়াম করতে পারে, প্রবীণ যোগ ব্যায়াম, লাফটার ইয়োগা করা যেতে পারে, হাসি প্রোগ্রাম করা যেতে পারে, লাফটার, যেটা আমি করি, আমি কানাডাতে প্র্যাকটিস করছি, আমি এগুলো করা যেতে পারে। এগুলো ভীষণ ফলদায়ক প্রোগ্রাম, যেটা আমি প্রমাণ পাচ্ছি কানাডাতে, আমি এখানে প্র্যাকটিস করে, এগুলো করা যেতে পারে। এখানে মিউজিককে ব্যবহার করা যেতে পারে, আপবিট মিউজিক দিয়ে তাদের বডিটাকে স্টিমুলেট করা যেতে পারে, এবং মনে হচ্ছে তারা নাচছে তাদের মতো করে, বাট ওটাকে দিয়ে তারা ফিজিক্যাল এনহ্যান্সমেন্টের ওটা কাজে লাগাচ্ছে, তাদেরকে আরো এঙ্গেজ করার জন্য। তারপর হতে পারে যে এখানে আরেকটা হতে পারে
এটা হতে পারে। তারপরে হতে পারে যে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে উনাদের যে সিকিউরিটি যে জায়গাটা, সেফটির জায়গাটা, কোনোভাবে যাতে তার যে সেফটি, উনি যাতে না মাথা ঘুরে পড়ে যান, বা উনার যাতে চোখের বিষয়টা মনে রাখতে হবে যে উনি চোখে ভালো করে দেখতে পারেন কিনা, উনি কানে ভালো করে শুনতে পারেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে প্রোগ্রামটা তৈরি করতে হবে যাতে করে উনারা উপকৃত হয়। এবার আপনি আসেন যে সোশ্যাল ডোমেইন। সোশ্যাল ডোমেইনটাকে নিয়ে কি ধরনের প্রোগ্রাম হতে পারে? একটা হতে পারে যে প্রবীণ আড্ডা বিষয়ক একটা ভালো প্রোগ্রাম হতে পারে, যেটা আমরা সামাজিক, আমরা সোশ্যাল ডোমেইন বলি, আমরা ওই জায়গাটাকে কাজে লাগাবার জন্য। এই আড্ডার মধ্যে উনি প্রাণ পাবেন, প্রাণের খোরাক পাবেন। যখন উনি উনার বন্ধু বান্ধব নিয়ে কথা বলবেন, পরিবার পরিজন নিয়ে কথা বলবেন, উনার সহপাঠী নিয়ে কথা বলবেন, উনার প্রাণের প্রিয় মানুষের সাথে যখন উনারা কথা বলবেন, তখন অন্য রকম উনারা ভাবে বিনয়িত হবেন। এই যে মানসিক যে তৃপ্তিটা মারাত্মক রকমের উনারা ওখানে পাবেন, যেটা উনাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখবে। এই প্রোগ্রামটা করা যেতে পারে। আরেকটা প্রমাণ করবো যে প্রবীণ কথোপকথন বা প্রবীণ আলাপন একটা অনুষ্ঠান হতে পারে। প্রবীণ আলাপন হতে পারে যে কয়েকজন প্রবীণকে আপনি বসালেন, নিয়ে তারা কথাবার্তা বললো, বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলতে পারলো। তারপর একটা প্রোগ্রাম হতে পারে যে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে প্রবীণ। আমাদের দেশে, আমি জানি না বাংলাদেশে ভলেন্টিয়ারিং কনসেপ্টটা কতটুকু কাজ করছে, আমার জানা নেই, আমি 10 বছর, কিন্তু আমাদের কানাডাতে প্রচুর পরিমাণে প্রবীণ আছে যারা ভলেন্টিয়ার। বিভিন্ন রকম কর্মকাণ্ডে সরকার থেকে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, সরকার থেকে তাদেরকে ভাতা দেওয়া হয়, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে করে তারা আরো এনকারেজ হয়, বিভিন্ন রকম কর্মকাণ্ডে তারা যাতে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে, তাদের সুন্দরভাবে সময় অতিবাহিত করার জন্য, এবং সামাজিক কর্মকাণ্ডে, জাতীয় কর্মকাণ্ডে অবদান রাখার জন্য। এই যে একটা চমৎকার যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে আমাদের অনুষ্ঠান হতে পারে যে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে প্রবীণ, এই ধরনের একটা প্রোগ্রাম হতে পারে। ঠিক আছে। আরেকটা হতে পারে যে প্রবীণের দিলীপদা, আমরা দুঃখিত, আমি ক্লাসের ছাত্রের মতো মন্ত্রমুগ্ধের মতো আপনার বক্তৃতা শুনতেছিলাম, কথা শুনছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের হাতে সময় নাই। আমরা আরো একদিন আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। আমরা আপনাকে মানে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন এবং আমরা অনুষ্ঠান সমাপ্ত করব। আচ্ছা, আমি শেষের পথে আমি প্রায়, আমরা এটা হতে পারে, আরেকটা হতে পারে যে ধর্মীয় বিষয় নিয়ে হতে পারে, যে ধর্মে বিশ্বাসী, ধর্মীয় পুস্তক, ধর্মীয় গান সেই অনেক আগের, এগুলো নিয়েও আমরা কিন্তু অনুষ্ঠান টেলিভিশনে যদি করা যায় তাদেরকে সম্পৃক্ত করা যাবে, এবং তাদের মানসিক যে সুস্থতা, যেটার কথা আমরা বলছি, তাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন, এটা ঘটানো যাবে। এখানে একটা কথা বলছি, আমাদের এখানে কানাডাতে যেটা বলা হচ্ছে যে প্যালিয়েটিভ এবং হসপিস কেয়ারে কিন্তু বিনোদনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিনোদনটা ওই শেষ প্রান্তে, জীবনের শেষ মুহূর্তে যে মানুষটা মৃত্যুবরণ করতে যাচ্ছেন, সেখানেও কিন্তু বিনোদন একটা বড় ভূমিকা পালন করে তার শেষ চাহিদাটুকু পূরণ করার ক্ষেত্রে। পরিবার, রিক্রিয়েশন থেরাপিস্ট, প্রত্যেককে মিলে তার শেষ সময়টা যাতে ভালোভাবে সে কাটিয়ে যেতে পারে, শেষ সময় পর্যন্ত চেষ্টা করা হয় তার সুন্দরভাবে, তার জীবন সুন্দরভাবে, তার মৃত্যুটা যাতে ভালোভাবে হয় সেটা করার জন্য। আমার মনে হয় যে এটা বলে পরে হয়তো বা আরো কথা বলা যায়, আরো অনেক কথা বলার আছে এগুলা বিষয়ে। আমি হয়তো আবার যদি আমাকে আমন্ত্রণ জানানো হয় তো আমি আরো কথা বলবো, আরো আমার অনেক কথা বলার আছে। তবে কিছু চমৎকার উদ্যোগ নিয়েছেন আপনারা। হাসান ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, এবং চ্যানেল এইচকে আবারও ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান করার জন্য। আপনারা সম্পৃক্ত থাকেন এবং আমার তরফ থেকে যত রকমের সাহায্য সহযোগিতা সব পাবেন, এবং আমি খুবই গর্ববোধ করব এবং খুবই ধন্য হব যদি আপনারা আমাকে এই কাজে ইনভলভ করেন। আমি কিছু করতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবার বোধহয় সময় চলে এসছে আমার দেশের মানুষের জন্য কিছু করার জন্য, কারণ আমি বিদেশে তো কাজ করে যাচ্ছি, এবার আমি আমার দেশের মানুষের জন্য এই কনসেপ্টটাকে আমি স্প্রেড করতে চাই যে বিনোদন শুধু ওষুধ না, বিনোদন একটা বড় ভূমিকা রাখতে পারে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য। তো সবাইকে ধন্যবাদ। হাসান ভাই, আবার আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেল এইচ এর সবাই যারা আছেন কুশীলব, সবাই ধন্যবাদ। এবং আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।